নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবে এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরের দিকে। বিধানসভায় পাশ হয়ে গেল বহু চর্চিত গুন্ডা দমন বিল। আগের জমানায় লুটপাট ও দুর্নীতির ভরি ভরি অভিযোগে যখন তোলপাড় রাজ্য, সেই আবহেই সোমবার বিধানসভায় পেশ হয় পশ্চিমবঙ্গ পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026, যা সংক্ষেপে গুন্ডা দমন বিল নামে পরিচিত। আর একে ভর করে শুরু হলো এক নতুন চর্চা, সেটা ভাঙা রাজনীতি। অর্থাৎ গুন্ডা দমন বিল সেটে বাংলায় এলো সেটা ভাঙা রাজনীতি। বাংলার বুকে যে আইনের শাসন প্রতিষ্ঠা করার কথা বারবার বলে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এই বিল কি তার সহায়ক হবে? এই বিষয় নিয়ে আমাদের আজকের বিশেষ আলোচনা। এই মুহূর্তে স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন ওঙ্কার বাংলার সাংবাদিক বিশ্বজিৎ হালদার এবং নিউজ কাস্টার অপরূপা কাঞ্জিলাল। প্রথমেই যে বিষয় নিয়ে আমরা আলোচনায় আসব, যে বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে, সেই আলোচনার আগে আমরা শুনে নেব হুমায়ুন কবির তিনি ঠিক কি বলেছেন। প্রথমে সেটা শুনে নেব। আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে বহন করার লোক থাকবে না। কেস, ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। 5000 লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যা আয়তন, তাতে 4700-এর বেশি 4800 লোক ধরেন। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাদা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন। যখন ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 সালে, তখন তো বিজেপির ব ছিল না। হুমায়ুন কবিরের এই বক্তব্যের পাল্টা আজকে বিধানসভা থেকে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি কি বলেছেন শুনবো। আপনি দুটো সিটে জিতেছেন, নিয়ম মেনে একটাই রিজাইন করেছেন রেজিনগর। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে, আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। 72% মুসলিম আছে, মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি, বেপরোয়া, লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। আপনাকে আমি শুধু 3টে উদাহরণ দিলাম। এবারে আমরা এই বিষয় নিয়ে আলোচনায় আসব। প্রথমে আমি আসব অপরূপার কাছে। অপরূপা, এই যে হুমায়ুন কবিরের একটা মন্তব্য, সেই মন্তব্যের পাল্টা আজকে শোনা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। তিনি একটি জবাব দিলেন শুভেন্দু অধিকারী। কি মনে হচ্ছে এই যে শুভেন্দু অধিকারী এই পাল্টা যে আজকে জবাবটা দিলেন, সেটা কি শুধুমাত্র হুমায়ুন কবিরকে লক্ষ্য করে, নাকি এর পিছনে পারিপার্শ্বিক অন্যান্য অনেক কারণ রয়েছে? কি মনে হচ্ছে তোমার? দেখো দেবঞ্জলি, প্রথমেই যদি স্টার্ট করে হুমায়ুনের বক্তব্য আমরা প্রথমেই শুনলাম। হুমায়ুন কবির তিনি বলছেন একেবারে, এবং তার কোথাও গিয়ে তার বক্তব্যে একটা খুব ক্যাজুয়াল ভাব আমরা দেখলাম, যে এরকম আমরা জেলে অনেকবার গেছি এবং এই ধরনের বিষয় কতদিন আর জেলে রাখবেন, আমরা ছাড় পেয়ে যাব। অর্থাৎ একটা কোনো ক্রাইম করলে বা যে কোনো ধরনের একটা মানে অসামাজিক কোনো কথা বা মন্তব্য সহজে করে ফেললে, সেক্ষেত্রে যদি জেলে ঢোকানো হয়, তাহলেও তারপরে যে খুব সহজে সেখান থেকে রেহাই পাওয়া যায়, এবং এটা যেন কোনো ব্যাপারই নয়, এরকম কিন্তু একটা কোথাও তার প্রবণতা তার বক্তব্যে আমরা শুনতে পেলাম। এটা যদি ট্রেন্ড হয়ে যায়, তাহলে কিন্তু সমাজ এবং রাজ্য দুই ক্ষতিগ্রস্ত হবে। আর স্বাভাবিকভাবে সমাজ এবং রাজ্য ক্ষতিগ্রস্ত হওয়া মানে রাজ্যবাসী এবং সামাজিক প্রাণী আমরা প্রত্যেকের ক্ষতি হবে। তো কোথাও গিয়ে এই জায়গাটাতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু একেবারে আটকে দিতে চাইলেন। অর্থাৎ তুমি বলতে পারো যে প্রথম রাতেই বিড়াল মারা যেটাকে বলে, ঠিক তেমন ব্যাপারটা হয়ে গেল। উনি শুধু আজকে যে বক্তব্যটা রেখেছেন, সেটা কি শুধুই হুমায়ুন কবিরের প্রতি? এটা তোমার প্রশ্ন ছিল, যে শুধুই কি হুমায়ুন কবিরের প্রতি, নাকি এর সার্বিক একটা কোনো বার্তা আছে? অবশ্যই আছে, সার্বিক বার্তাই আছে। কেন? যখন রাজ্যে ক্ষমতাসীন কোনো দল দায়িত্ব নেয়,
তখন সমগ্র রাজ্যের ভালো মন্দের দায় কিন্তু তাদের ঘাড়ে এসে পড়ে। এবং সেক্ষেত্রে আজকে যে উস্কানিমূলক বক্তব্যগুলো হুমায়ুন কবির দিচ্ছেন বা দিয়েছেন, পূর্বেও দিয়েছেন, এখনো দিয়েছেন, সেই ট্রেন্ডটাকে যদি উনি বজায় রাখেন, যে কোনো সময় উত্তপ্ত পরিস্থিতি দেখা দিতে পারে, যার রেজাল্ট কখনোই ভালো হবে না, এটা আমরা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ প্রত্যেকেই বুঝতে পারি। এই জায়গাটাতে উনি আরেকটা বক্তব্য বলেছেন যে দুর্বল মুখ্যমন্ত্রী কিন্তু আমি নই। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী দেখে যা খুশি তাই বলেছেন। কেন বলেছে এই জায়গাটাতেই বলি যে আমরা যদি পূর্বতন ক্ষেত্রে দেখি, পূর্বতন সরকারের দিকে একটু ফিরে তাকাই, তাহলে কিন্তু দেখা যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে যখন আসীন ছিলেন তখনও কিন্তু হুমায়ুন কবির দুর্মুখ বন্ধ করেননি। আমার এখানে সাংবাদিক বন্ধু বসে রয়েছে, বিশ্বজিৎ সহমত হবে নিশ্চয়ই। তো সেই জায়গা থেকে তিনি কিন্তু তখনও প্রচুর কুকথা বলতেন, কিন্তু কোথাও গিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়টা একদম হজম করে যেতেন। কেন যেতেন? এক্ষেত্রে একটা রাজনৈতিক দিক রয়েছে, ভোট ব্যাংক, একটা সম্প্রদায়, সেই সম্প্রদায়ের একটা বিপুল পরিমাণ ভোট কিন্তু তাকে তার কুক্ষিগত করে রাখার একটা প্রবণতা কাজ করত, এবং সে কারণে তিনি অনেক কিছু দেখেও দেখেননি, শুনেও শোনেননি, এবং বলেন তো কিছুই বলেননি কার্যত। এই জায়গা থেকে হুমায়ুন কবির হয়তো ভেবেছিলেন যে এই ট্রেন্ডটা উনি বজায় রাখবেন এবং এইভাবেই তিনি চালিয়ে যাবেন বক্তব্য। আজকে বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু সেই জায়গাটাতেই স্ট্রাইক করলেন যে এইভাবে কথা বলা যাবে না, অর্থাৎ কোনো উস্কানিমূলক কথা বলা যাবে না, যে কথার পরিপ্রেক্ষিতে একটা ভয়ঙ্কর পরিস্থিতি কখনো সৃষ্টি হতে পারে। রাস্তায় এত লক্ষ মানুষ নিয়ে নেমে যাব, একটা অশ্লীল মারের ইঙ্গিত করছেন উনি, একটা এই ধরনের অভব্য ভাষার প্রয়োগ করছেন, স্বাভাবিকভাবেই এটা কিন্তু কোনো ন্যায়সঙ্গত কথা হতে পারে না। এটা উনি বুঝিয়ে দিয়েছেন। কার্যত উনি বুঝিয়ে দিলেন যে বিজেপির সরকার ক্ষমতায় আসার পরে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর আসনে শুভেন্দু অধিকারী যখন বসেছেন, পুলিশ মন্ত্রীও তিনি, তখন তিনি এই বিষয়গুলি মানবেন না। এবং তোমাকে দেবাঞ্জলি জানিয়ে রাখি যে রেজিনগর এবং শক্তিপুরে যে বক্তব্য, যে দুবার তিনি বক্তব্য রেখেছেন হুমায়ুন কবির যে ভাষায়, তাতে কিন্তু তার পরিপ্রেক্ষিতে কিন্তু অলরেডি তার নামে এফআইআর হয়ে গেছে, ঠিক আছে? এবং এই এফআইআর গুলো যেটা রয়েছে একটু বলে দিতে চাইবো যে ভারতীয় ন্যায় সংহিতার 152, 196, 197, 224, 299, 351, 352, 353 ধারার অধীনে কিন্তু রয়েছে, এবং রেজিনগর থানায় যে কেস 219 এবং 226 রুজু হয়ে গিয়েছে। অতএব কার্যত মুখ্যমন্ত্রীর কথা যে একেবারে খুব হালকাভাবে নিলে হবে না, তার প্রমাণও কিন্তু মিলেছে যে বিধানসভা অধিবেশনে দাঁড়িয়ে কোনো বক্তব্য রাখা মানে সেটা কিন্তু শুধুমাত্র কোনো একজন ব্যক্তিকে বলছেন না, তিনি বার্তা দিতে চাইছেন সকলকে, সেই সকল মানুষকে যারা কিনা হুমায়ুন কবিরের পাশে রয়েছেন বা তাকে ইন্ধন দিচ্ছেন পিছন থেকে। সার্বিকভাবে এটা একটা ব্যাপার। এবং এটা তোমাকে জানিয়ে রাখতে চাইবো, আজকে সকালে বিধানসভা অধিবেশনে কিন্তু তারপরে দেখা গেলেও দুপুরের পর থেকে কিন্তু হুমায়ুন কবিরকে সেই অর্থে দেখা যায়নি। এবং এখানে অপরূপা আমি আরো একটা বিষয় বলতে চাই, এই যে আজকে শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় যখন এই কথাটা বললেন, তার পরবর্তীতে আমরা কিন্তু দেখেছি যে বিধানসভা চত্বরের বাইরে হুমায়ুন কবিরকে সুর নরম করতে দেখা গেছে। এই শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পর হুমায়ুন কবিরকে কিন্তু সুর নরম করতে দেখা গেছে। এখান থেকেও কিন্তু একটা প্রশ্ন আসছে, কোথাও গিয়ে কি তাহলে এই যে শুভেন্দু অধিকারী তিনি যে একটা হুঁশিয়ারি দিলেন, সেটাতে কি ভয় পেলেন হুমায়ুন কবির? অবশ্যই ভয় পেয়েছে কিনা বলতে পারবো না, কিন্তু সচেতন তো অবশ্যই হতে হবে। তার কারণ হচ্ছে অলরেডি এফআইআর তার নামে হয়ে গেছে, এবং ওই উল্লেখটাই আমি তোমাকে করলাম যে ওই যে তুমি বলছো বাইরে বেরিয়ে এসে সুর নরম করতে তাকে শোনা গেছে, তারপর থেকে কিন্তু হুমায়ুন কবিরকে আর দেখা যায়নি। অর্থাৎ তার যে হুঙ্কার, কার্যত সেই হুঙ্কার কিন্তু একেবারে কোথাও গিয়ে স্তিমিত হয়ে গিয়েছে। এবং এটাই শুভেন্দু অধিকারীর বার্তা ছিল। এবং যেটা গুন্ডা দমন, আজকে যদি আমরা বিধানসভা অধিবেশনের কথা বলি, এই বিধানসভা অধিবেশনে আমরা জানি যে দুটি বিল পাশ হয়েছে। এই দুটি বিল পাশ হওয়ার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বিল হচ্ছে গুন্ডা দমন বিল, গুন্ডা দমন আইন। কেন? আজকে আমরা যদি তাকিয়ে দেখি যে বিভিন্ন রকম গুন্ডামি, বিভিন্ন রকম বিষয় কিন্তু আমাদের এখানে এর আগেও হয়ে এসছে, পূর্বতন সরকারের আমলেও হয়েছে, কিন্তু ন্যায় কোথায়? বারবার এই প্রশ্নটা এসছে, ন্যায় কোথায়, বিচার কোথায়? যারা নির্যাতিত বা নির্যাতিতা তারা বিচার পাচ্ছেন কি?
কোথাও গিয়ে দেখা গিয়েছে না, বিচার কিন্তু অধরাই থেকে গিয়েছে। কারণ সেখানে তৎকালীন মুখ্যমন্ত্রী যে অবস্থান নিয়েছিলেন সেই অবস্থান কোথাও গিয়ে হয়তো সঠিক ছিল না, কিন্তু বর্তমানে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু যে অবস্থান নিচ্ছেন, তিনি স্পষ্টতই এই জায়গার এই গুন্ডা দমন আইন আরো বিলটা এনে দেখিয়ে দিলেন যে এই সরকার কিন্তু কোনো রকম এই ধরনের গুন্ডামি বরদাস্ত করবে না। আমি একটু আসবো একদম, আমাদের হ্যাঁ, আমি সেটাই সাংবাদিক বলছিলাম যে বন্ধু বিশ্বজিতের বিশ্বজিতের কাছে কাছে যাবো একটু। একটু বিশ্বজিৎ বুঝতে চাইবো যে আজকে যে বিলটা পেশ হলো গুন্ডা দমন বিল, এই বিলের একটু বিস্তারিত যদি বলো। আচ্ছা, গুন্ডা দমন বিল আগে কি রাজ্যে ছিল না? নিশ্চয়ই ছিল। আগে গুন্ডা দমন বিল বা গুন্ডাদের নিয়ন্ত্রণ করার জন্য একটা বিল বা আইন রাজ্যে ছিল। নতুন করে তাহলে আজকে বিধানসভায় কি হলো? আজকে বিধানসভায় যে বিলটা নতুন করে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছিলেন যে এবারে শুধুমাত্র আইনের যে ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাওয়া নয়, সম্পত্তি বাজেয়াপ্ত হবে। তো আজকের বিল পেশ হলো। সেই বিলের সপক্ষে 176 এবং বিপক্ষে 41, ভোট দেয়নি 20 জন। যাক, বিরোধীদের মধ্যে কে ভোট দেয়নি, কারা বিরোধী থেকেছে সেটা হিসেব পরে হবে, কারণ এই মুহূর্তে দুটো তো তৃণমূল শিবির ভাগ, পরে হিসেব হবে, ওই বিষয়ে আমরা যাচ্ছি না। 176 পাস মানে ধ্বনি ভোটে বিধানসভায় বিল পাস। এবারে আইন হওয়া এটা সামান্য শুধু সময়ের অপেক্ষা। এবারে তাহলে নতুন কি রয়েছে? আমরা এর আগে দেখেছি উত্তরপ্রদেশের কিন্তু বারবার শুভেন্দু অধিকারী বলেছে যে উত্তরপ্রদেশ মডেল হবে বাংলা, গুন্ডারা তারা কিন্তু শাস্তি পাবে। এবং বিজেপি যখন বাংলায় তাদের ইশতেহার প্রকাশ করেছিল, ভয় আউট ভরসা ইন, এই শব্দটা তারা বারবার ব্যবহার করেছিল। এবং এই ভয় আউট ভরসা ইন বলে ক্ষমতা আসার পর আমরা দেখলাম শুভেন্দুর মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনি বললেন সাটা গরম করে দেওয়া হবে। যদি কলেজে ভর্তি যখন হবে না, সেই ভর্তি যদি কোনো তিনি মানে যদি বিজেপির কোনো নেতাও যদি টাকা নেওয়ার অভিযোগ আসে, সাটা গরম করে দেওয়া হবে। তাই নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে, সাটা গরম, সাটা এটা কি ভাষা? যদি একটা উনি নিজেই বলেছেন যে এটা একটা আঞ্চলিক একটা ভাষা, মানে মাজা ভেঙে দেওয়া হবে, সে বিষয়ে আমরা যাচ্ছি না। সাটা গরম তো হবেই। এবার আইন করে যে সাটা গরম হবে, শুভেন্দু অধিকারী আজকের বিল পাস করে প্রমাণ করে দিলেন যে শুধু জগন্নাথবাবু মুখে বলেছেন নয়, এবারে বিল করে সাটা গরম করে দেওয়া হবে। এবং তিনি ইঙ্গিতও দিয়েছেন যে পুষ্পা, ফলতার পুষ্পা বা জাহাঙ্গীর, শেখ শাহজাহান তারা ইতিমধ্যেই জেলের ভিতরে রয়েছেন, কিন্তু তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছিল যে সাধারণ মানুষের কাছে কার্ড মানি নিয়ে, মানে মানে তৃণমূল নেতার বাড়ির ভিতরে আরেকটা বাড়ি, তার ভিতরে এত সম্পত্তি, অন্য কোনো জুয়েলার্স হতো এত সম্পত্তি নেই। এই যে সম্পত্তিগুলো পাওয়া যাচ্ছে নিশ্চয়ই সাধারণ মানুষ থেকে শোষণ করা। তো এই সম্পত্তিগুলোর কি হবে? এগুলোকে বাজেয়াপ্ত করা হবে। এবং শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছেন, নাম করেই বলেছেন যে ক্যামাক স্ট্রিটের বাড়ি, হরিশ্চন্দ্র স্ট্রিটের বাড়ি, আমতলার বাড়ি নিলাম হবে, এবং নিলাম হয়ে ওইখানে যারা ফুটপাতে শুয়ে থাকে তাদেরকে দেয়া হবে। তার মানে স্পষ্ট ইঙ্গিত যে কাদের দিকে ইঙ্গিত। কারণ তৃণমূল কংগ্রেসের সময় যে গুন্ডাগুলোর নাম বারবার সামনে আসছিল, জাহাঙ্গীর খান, শওকত মোল্লা, একাধিক নাম সামনে আসছিল, শেখ শাহজাহান নাম সামনে, সন্দেশখালী উত্তপ্ত হয়ে উঠেছিল, সামনে আসছিল। তো তাদেরকে মানে অনেকে মনে করেন যে মানসিকতার বদল আনতে হবে। গুন্ডারা মনে করছে যে বেশ তো দু একটা অন্যায় করলাম, জেলে চলে গেলাম, আবার জেল 2 মাস পরে 4 মাস পরে থাকার পরে ফের চলে আসলাম। এই যে মানে লাগাম ছাড়া মানসিকতা, এখানে কোথাও একটা বেরিয়ে পড়তে যাচ্ছে শুভেন্দু সরকার, যে মানুষের মনে একটা ভয় থাকবে যে যদি আমি এই অন্যায়টা করি, আমার কিন্তু যে সম্পত্তিটা রয়েছে সেটা বাজেয়াপ্ত করা হবে, আর ছাড়ার কোনো গল্পই হবে না। তাহলে এই আইনে নতুন কি আছে? শুধু সম্পত্তি বাজেয়াপ্ত নয়, আর একটা নতুন যেটা রয়েছে, স্থানীয় যে পুলিশ প্রশাসন রয়েছে তাদের হাতে ক্ষমতা দেওয়া হলো। তারা যদি মনে করে, ধরো একজন কোনো অপরাধী, তার বিরুদ্ধে 2টো এফআইআর হয়ে গেল, তাকে 2-1বার ডাকা হয়েছিল, ডাকার পরে তিনি বেলে বাইরে রয়েছে, 3 মাস খাটার পরে বেলে বাইরে রয়েছে, হয়ে গেল, তার সম্পত্তি কিন্তু বাজেয়াপ্ত হবে। এবং পুলিশ মনে করলে তাকে গ্রেপ্তার করতে পারে। ধরো পুলিশ সন্দেহ করছে যে ভোটের আগে ওই যে গুন্ডাটা রয়েছে বা ওই যে সমাজবিরোধী বা ওই যে মানুষটা রয়েছে তার কথাবার্তা উস্কানিমূলক। আমি হুমায়ুন কবিরের কথায় আসি। হুমায়ুন কবির কি বললো? যে একটা সম্প্রদায়কে নিয়ে মাঠে নেমে পড়বো, তাহলে বিজেপি ঝান্ডা দেওয়ার লোক থাকবে না, বললো তো। যখন এই আইনটা থাকবে না, যে এই আইনের বিরুদ্ধে যদি পুলিশ আমাকে কোনো এফআইআর দরকার নেই, কোনো অভিযোগের দরকার নেই, পুলিশ আসবে মনে করছে হুমায়ুন কবির যে কথাবার্তা বলছে এগুলো সমাজের পরিবেশ নষ্ট হচ্ছে, উত্তপ্ত হচ্ছে এবং সমাজের ক্ষতি হতে পারে, ওকে ধরে জেলে ঢুকিয়ে দেবে। এই যখন ভয়টা থাকবে না, তখন কিন্তু এই ধরনের কথাবার্তা বলার আগে দুবার ভাববে। অর্থাৎ তৃণমূলের সময়ে যে বেপরোয়া লাগাম ছাড়া কথাবার্তা তৃণমূলের নেতারা বা গুন্ডারা ঝান্ডার আড়ালে থেকে কাজ করতো, তাদেরকে বার্তা দেওয়া হলো যে আর ওসব চলবে না, সেটা গরম হবে, উত্তরপ্রদেশ মডেল বাংলায় হবে। তুমি জানো যে উত্তরপ্রদেশ যদি প্রসঙ্গে আমরা যাই, একাধিকবার আমরা শুনেছি যে উত্তরপ্রদেশে আমাদের যোগী রাজ্যে এনকাউন্টার যখন তখন হয়ে যাচ্ছে ভীষণ, এবং ওখানে প্রশাসন এত কড়া, কোনো গুন্ডাকে দেখলেই অ্যারেস্ট করে নিচ্ছে। এই যে পরিবেশ তৈরি করা, একটা কথা, একটা পরিবেশ তৈরি করা যে গুন্ডারা যেন ভয়ে থাকে যে রাষ্ট্র কিন্তু আমার গলা টিপে ধরবে,
এমন আর কোনো ব্যাপার নেই যে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে চলে গেলাম, সেই ফাঁকটা আর থাকছে না। শুভেন্দু অধিকারী সেই ফাঁকটা বন্ধ করার জন্য সম্পত্তি নিলাম এবং পুলিশের হাতে প্রচুর ক্ষমতা দিল। এখন দেখা যাক কি হয়। একেবারে আমরা দেবাঞ্জলি এই বিষয়টাতেই আসবো। যেমনটা বিশ্বজিৎ বললেন যে পুলিশের হাতে ক্ষমতা দেয়া, আমরা কিন্তু একটা যদি সেই দৃশ্য আমরা কেউ ভুলে না থাকি, পুলিশকে একটা সময় টেবিলের তলায় লুকোতে হতো। এবং একদমই। অপরূপা, তোমাকে আমি একটু থামাচ্ছি। শুভেন্দু অধিকারী তিনি বিধানসভা চত্বরে আজকে যখন একাধিক বক্তব্য রেখেছেন, সেই সময় তিনি এই বিষয়ে ঠিক কি বলেছেন দর্শকদের উদ্দেশ্যে আরেকবার শোনাবো। সন্দেশখালীতে একজন ছিল, দু 1 জানুয়ারি বলেছিল তৎকালীন বিরোধী দলনেতা এলে তার হাত কেটে পায়ে, পা কেটে হাতে লাগাবে আর চামড়া ছাড়িয়ে মেদিনীপুরে পাঠিয়ে দেবে। ওর অবস্থা কি হয়েছে সবাই দেখেছে। একই টোন ছিল। আরেকটা জীবনতলার গুন্ডা ক্যানিং ভারত, ওর অবস্থাও কি হয়েছে দেখতে পাচ্ছে সবাই। আরেকটা পুষ্পা ঝুঁকে গায়ে নেই, এমন ঝোঁকা ঝুঁকেছে খালি পায়ে, ছোট প্যান্ট পরে, কান ধরে উঠবস করতে করতে যাচ্ছে। আপনাকে আমি বলে গেলাম পুলিশ তার ব্যবস্থা নেবে, আর আমি 1 সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি। আমি প্রমাণ করে দেব ভারতবর্ষের সংবিধান, আইন শেষ কথা বলে, কোন বাতেল আবাদ শেষ কথা বলে না। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলব, তারপরে আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। এ সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, গুন্ডাদের শাসন সমাপ্ত করবে, নিশ্চিন্ত থাকুন। অর্থাৎ এখানে অপরূপা, বিশ্বজিৎ, যে কথাটা আমরা শুনলাম শুভেন্দু অধিকারী তিনি যেটা বললেন, এই প্রসঙ্গে যদি আমরা আসি, যে তিনি যেমন হুমায়ুন কবিরকে ইঙ্গিত করেছেন বিধানসভা চত্বর থেকে, তেমনভাবেই তার কথায় কিন্তু পুষ্পার কথা উঠেছে। অর্থাৎ প্রাক্তন সরকারের একাধিক নেতা মন্ত্রীদের প্রসঙ্গও কিন্তু তিনি তুলেছেন। অর্থাৎ এখানে দাঁড়িয়ে যেটা তুমি বলছিলে অপরূপা, যে শুধুমাত্র হুমায়ুন কবির নয়, পারিপার্শ্বিক যে বিভিন্ন কাজ হয়ে থাকছে, যে সমস্ত মানে যে সমস্ত ঘটনাগুলো, অপ্রীতিকর যে ঘটনাগুলো সমাজে ঘটে থাকছে, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু তিনি ইঙ্গিত দিচ্ছেন। এই প্রসঙ্গটাতে আমি আবারও ফিরবো অপরূপা তোমার কাছে। একেবারে এখানে আমি তোমাকে বলি, আমরা যে বক্তব্যটা একটু আগে শুনলাম, দর্শকরাও শুনলেন। শুভেন্দু অধিকারী তিনি একেবারে স্পষ্টত কার্যত হুমায়ুন কবিরকে বলে দিলেন যে আপনারা ধরেই রাখতে পারেন, এবং বক্তব্য রাখার সময় তিনি বললেন একদম যে আপনারা ধরেই রাখতে পারেন যে এই বক্তব্যই ওর শেষ বক্তব্য। অর্থাৎ এই যে শুধুমাত্র একটা এফআইআর হয়েছে, দুটো এফআইআর হয়েছে তা কিন্তু নয়। এই এফআইআর এর পরিপ্রেক্ষিতে কার্যত জল কত দূর গড়াতে পারে সেই একটা আন্দাজ কিন্তু শুভেন্দু অধিকারী আজকে দিয়ে দিলেন। তোমাকে বলি দুটো কারণ। এই যে হুমায়ুন কবির যে এই যে বক্তব্যগুলো রাখছেন, কি করতে, কেন রাখছেন, কি করতে চাইছেন? কার্যত আমরা যখন কোনো কথা বলি, আমরা একটা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করি। তো ওনার জায়গা থেকে উনি এই বক্তব্যগুলো যে রেখেছেন, কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে 2026-এর নির্বাচনের দিকে যদি আমরা ফলাফলের দিকে দেখি, তো একেবারে বলা যেতে পারে গেরুয়া ঝড় বয়ে গেছে। তাহলে তিনি নিজের জায়গা কি করে ধরে রাখবেন এবং কেন ধরে রাখবেন? দুটো প্রশ্নে আসি। তিনি নিজের জায়গা ধরে রাখার জন্য একটা নির্দিষ্ট সম্প্রদায়টাই তার হাতিয়ার এই মুহূর্তে। তো সেই সম্প্রদায়ের তিনি হাতিয়ার করতে চাইছেন যে আমার একটা বিশাল
এজেন্ডা আছে এবং আমার একটা বিশাল পাওয়ার আছে, প্রতিপত্তি আছে, সেটা দেখে তোমরা ইনফ্লুয়েন্স হও। এটা একটা। কেন করতে চাইছেন এটাই আসি। তোমাকে বলি, ভরতপুর, রেজিনগর আর নওদায় যেসব পঞ্চায়েতগুলো আছে, সেই পঞ্চায়েতগুলো যে দলেরই থাকুক, আমরা জানি যে যেহেতু পঞ্চায়েত নির্বাচন এখনো হয়নি, সেহেতু বহু পঞ্চায়েত কিন্তু তৃণমূলের অধীনে ছিল। যদিও আস্তে আস্তে সেখানে যারা দায়িত্ব রয়েছে তারা আসছে না, তার পরিপ্রেক্ষিতে বিজেপিকে গিয়ে সেখানে দায়িত্ব নিতে হচ্ছে, এটা কিন্তু আলাদা পার্ট। কিন্তু যদি আইন অথবা নিয়ম রাজনৈতিক দিক থেকে বলি, তাহলে পঞ্চায়েতগুলো এখনো বেশ কিছু পঞ্চায়েত তৃণমূলের আওতায় আছে, বেশ কিছু পঞ্চায়েত অন্যান্য দলের আওতায় আছে। এই পঞ্চায়েতগুলোকেও কিন্তু উনি টার্গেট করছেন যে এই ভরতপুর, রেজিনগর এবং নওদার সমস্ত পঞ্চায়েতগুলো ক্ষমতা তিনি নিজের হাতে কুক্ষিগত করবেন। প্লাস নিয়ম অনুযায়ী যেহেতু তিনি দুটো জায়গা থেকে জিতেছিলেন, তাকে একটা জায়গা ছেড়ে দিতে হয়েছে, একটা জায়গার আসন ক্ষমতা ছেড়ে দিতে হয়েছে। সেই রেজিনগর তিনি নিয়ম মাফিক ছেড়ে দিয়েছেন। কিন্তু সেই রেজিনগরে তার যেটা লক্ষ্য হচ্ছে বা তার যেটা উদ্দেশ্য হচ্ছে, তিনি তার ছেলেকে সেখান থেকে নির্বাচিত করিয়ে নিয়ে আসতে চাইছেন। ঠিক আছে, তো এবার আমাকে কেন, যেখানে সরকার বদলে গেছে সেখানে আমার একটা কোনো ইনফ্লুয়েন্স যদি না থাকে, আমাকে লোকে কেন ভোট দেবে? তো সেটাকে কার্যকর করার জন্য, সেটাকে ধরে রাখার জন্য, নিজের প্রতিপত্তি জাহির করার জন্য তিনি এটা করতে গেছিলেন। কিন্তু কার্যত হয়ে গেল উল্টো জিনিস। এখন যেটা তার পজিশন হলো, তিনি তো বটেই, তাকে কেন্দ্র করে এবং তার আশেপাশে থাকা বা তার পিছনে থাকা মানুষদেরও এবার ভাবতে হবে যে তাকে একটা সভায়, এই যে বললেন যে সভায় যারা ডেকেছিল প্রথমে তাদের তুলবো, তার মানে কি এবার হুমায়ুন কবিরের পিছনে যারা দাঁড়িয়ে রয়েছেন, যারা তাকে সভায় আমন্ত্রণ জানাবেন, তাদেরও ভাবতে হবে যে আমন্ত্রণ জানানোর পরে আমাদের ভবিষ্যৎ কি হবে। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সমাজের জন্য বা রাজনৈতিক ক্ষেত্রে। একদমই। অনেক ধন্যবাদ অপরূপা, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। এত বিস্তারিতভাবে এই যে আজকে বিধানসভা চত্বরে যে বিভিন্ন বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে, যে বিভিন্ন বিলগুলি এখানে আজকে পেশ করা হয়েছে, সেই বিষয়ে আমরা আলোচনা করলাম। ধন্যবাদ দুজনকে, আবারও অপরূপা এবং বিশ্বজিৎ দুজনকে। এখনকার মতন এই খবর এই পর্যন্তই। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য অবশ্যই নজর রাখুন ওঙ্কার বাংলার পর্দায়।